হ্যালো, আসসালামু আলাইকুম টু অল। আজকে আমি যে জিওপলিটিক্সের সমীকরণ নিয়ে কথা বলবো সেটি একটি থ্রিলার মুভির গল্পকেও হার মানাতে পারে। আর এই থ্রিলার মুভির গল্পকে যদি হার মানাতে পারে, ডেফিনেটলি আপনাদের এই প্রোগ্রামটি অবশ্যই দেখা উচিত। আমার সাথে থাকুন। আমি আসিফ হাসান, আপনাদের সাথে আছি। যে পলিটিক্সের সমীকরণ খুবই ক্রিটিক্যাল হতে পারে আগামী 2-3 বছরের জন্য। ইরান, চায়না বনাম ভারত আমেরিকা ব্লক, এর মাঝে বাংলাদেশের জিওপলিটিক্যাল সমীকরণ কি হতে পারে সেটি নিয়ে আজকে কথা বলছি। প্রথমে আমি শুরু করতে চাই হচ্ছে ইরান এবং চায়নার একটি চুক্তি দিয়ে। কি সেই চুক্তি? 2021 সালে ইরান এবং চায়না একটি চুক্তি করে, যেখানে চায়না বেসিক্যালি ইরানকে $400 বিলিয়ন বিনিয়োগ করে। যে বিনিয়োগের টাকার পরিমাণটা ইরানের স্বাস্থ্য, প্রযুক্তি, তেল, গ্যাস খেতে যাবে। খুব ইন্টারেস্টিং। এটা খুব একটা ভালো ফেনোমেনা। তাছাড়া যদি আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 2025 সালে অলমোস্ট চায়না কিন্তু প্রতিদিন 1.38 মিলিয়ন ব্যারেল তেল ক্রয় করেছে ইরানের কাছ থেকে, এবং সেই টাকাটা ডলারে না দিয়ে তারা দিয়েছে কিসে? ইউয়ানে, যাতে করে পশ্চিমাদের নিষেধাজ্ঞাটা অ্যাভয়েড করতে পারে। এবং সেই টাকাটা চায়না ইরানকে দিয়েছে এই কারণে, যাতে ইরান তার ফাইন্যান্সিয়াল মার্কেটটা ডেফিনেটলি বিনিয়োগ করতে পারে। সো এটা যেমন একটা স্ট্র্যাটেজিক কৌশল, একই সাথে কিন্তু আমার কাছে মনে হয় মোর দেন দ্যাট। আসুন এরপরে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে 2023 সালে চায়না কিন্তু ইরানকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে কিন্তু মেম্বারশিপ দেয়, এবং 2024 সালে ব্রিক্সের সদস্য করে নেয় ইরানকে। এই যে সদস্য করে নেওয়া, এটার মাঝেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা রয়েছে। সেই ইম্পর্টেন্ট ব্যাপার, যাতে করে ইরান একটি নিরাপত্তা পায় তার অর্থনীতির। পশ্চিমা নিষেধাজ্ঞাকে অ্যাভয়েড করে এই অর্গানাইজেশনের মাধ্যমে ইরান তার কারেন্সিকে তার ইকোনমিতে কাজে লাগাতে পারে। সো ডেফিনেটলি চায়না ইজ প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন টার্মস অফ কন্ট্রিবিউটিং দ্য ইকোনমি অফ ইরান। এইটা একটা ব্যাপার। চায়নারও তো এখানে অবশ্যই কিছু স্বার্থ বা কৌশলগত স্বার্থ থাকবে, স্বাভাবিক। বেসিক্যালি কিন্তু চায়নার যে তেল বর্তমানে 80 থেকে 90% ইম্পোর্ট কিন্তু হয় ইরানের কাছ থেকে। চায়না তার বিকল্প ডাইভার্সিফিকেশন রুট খুঁজছে। কিরকম? চায়না বেসিক্যালি চাচ্ছে হচ্ছে ইরানের সাথে একটি স্থলপথের সংযুক্ত করতে, যাতে করে মালাক্কা এবং হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করা যায়। কেন করা যায়? কারণ হচ্ছে যে মালাক্কা এবং হরমুজ প্রণালীতে আমেরিকার কিন্তু নৌবহর রয়েছে। সো সেটিও একটি খুবই ইম্পর্টেন্ট এবং একটি ক্রিটিক্যাল ইস্যু বলে আমি মনে করি। তারপরে যে ব্যাপারটা আমি বলবো, যে ভারত আমেরিকার সম্পর্ক কেমন। এই তো মার্কো রুবিও 2026 সালে বলেছেন ভারত হচ্ছে সবচেয়ে তার বিশ্বস্ত পার্টনার, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা। যখন একজন সেক্রেটারি অফ স্টেট এই স্টেটমেন্টটা দেয়, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়াও কিন্তু 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইন্ডিয়া কিন্তু আমেরিকার কাছ থেকে অলমোস্ট $25 বিলিয়ন আর্মস ক্রয় করেছে বা ইম্পোর্ট করেছে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এইটি স্ট্র্যাটেজিক সম্পর্কের ভিত্তিতে। এরপর যদি আসেন, যে আমেরিকা এবং ইরান কিন্তু ইন্দো প্যাসিফিক এবং বঙ্গোপসাগরে কিন্তু তাদের সামরিক মহড়া দিয়েছে যৌথভাবে, মালাবার, টাইগার ট্রাম্প এটসেট্রা। 2026 সালে যে আমেরিকাতে একটি বিল পাস হয়েছে, ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, সেখানে ট্রাম্প বলেছে ইরান তার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার, ইন্ডিয়া তার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার। এবং এটাও আর উল্লেখ করেছে যে ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে বঙ্গোপসাগরে তাদের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রিটিক্যাল মিনারেলসের সংগ্রহ, সবকিছু মিলিয়ে কিন্তু ইরানকে তারা একটা বেশ ইন্ডিয়াকে তারা একটা বেশ ভালোভাবেই বেটার পার্টনার মনে করে। সেটা স্ট্র্যাটেজিক এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ফাইন্যান্সিয়াল বলি, সবকিছু মিলিয়ে। এইবার আসছেন যে আসলো আমেরিকা এবং ইন্ডিয়া আর কি করেছে। 2017 সালে কিন্তু কোয়াড গঠন করেছে। কোয়াড গঠন করেছে কাকে নিয়ে? অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া অ্যান্ড ডেফিনেটলি আমেরিকা। সেটা চীনকে চ্যালেঞ্জ জানানোর জন্য, যেন ইন্দো প্যাসিফিক এবং বঙ্গোপসাগরে কিন্তু চায়নার চ্যালেঞ্জটা মোকাবেলা করা যায়। সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলেই আমি মনে করি। এখন যদি বলি যে বাংলাদেশ এখানে ইম্পর্টেন্ট, কারণ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এই দুই ব্লকের একটা হাবে কিন্তু বাংলাদেশ লোকেট করছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে এক্সপার্টরা মনে করেন আনুমানিকভাবে অলমোস্ট বিশ্বের অর্ধেক বাণিজ্য কন্টেইনার এবং
বিলিয়নের জনসংখ্যা এবং 7.5 ট্রিলিয়ন অর্থনীতি কিন্তু এই বঙ্গোপসাগর দিয়েই চলাচল করে। সো ওয়াই বাংলাদেশ ইজ সো ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এটা বুঝি, এটা বোঝার কোনো বাকি রাখে না। এখন কথা হচ্ছে যে আমি একটা কথা বলেছি যে ইরানের সাথে বাংলাদেশ এখানে জিও পলিটিক্যাল সমীকরণ আছে কিনা সেই বিষয়ে আমি কথা বলবো, একটু পরে বলি। তার আগে আমি একটা কথা বলি যে বাংলাদেশ যে পলিসিটা বর্তমানে নিয়েছে, বাংলাদেশ ফার্স্ট, কিন্তু বাংলাদেশের পক্ষে কি এটা সত্যিই সম্ভব বাস্তবে? আমার কাছে মনে হয় যে এটা খুবই ক্রিটিক্যাল, বিকজ আমরা নন অ্যালাইন থাকতে চাইলেও যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের চায়নার সাথে কিন্তু খুব ভালো একটা বিজনেস রিলেশনস আছে, ইন্ডিয়ার সাথেও ঠিক তেমনই রয়েছে। চায়না হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় এক্সপোর্টার আর্মস বিক্রির ক্ষেত্রে, সেটা মাথায় রাখতে হবে। এছাড়া মেশিনারিজ থেকে শুরু করে কিন্তু আমরা চায়নার কাছ থেকে অনেক কিছুই আমদানি করি। তো রেডিমেড গার্মেন্ট সেক্টরে কিন্তু কাঁচামালটা আমরা চায়নার কাছ থেকে নেই, এবং সেখানে যে বিষয়টা উল্লেখ করার মতো, আমাদের কিন্তু তাদের সাথে ট্রেড ডেফিসিটটা কিন্তু মোটামুটি ভালোই, সেটা হচ্ছে অলমোস্ট প্রায় $25 বিলিয়ন। এরপর যদি ইন্ডিয়ার সাথে আসি, ইন্ডিয়া হচ্ছে আমার সীমান্তবর্তী একটি প্রতিবেশী, যাকেও আমার খুব গুরুত্বপূর্ণ এবং দরকার। এইখানে একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে যেটা করেছে সেটা হচ্ছে লাইন অফ ক্রেডিট হিসেবে $8 বিলিয়ন দিয়েছে, এবং সেটার অলমোস্ট আমরা $1.99 কিন্তু পেয়েছি। এছাড়াও ইন্ডিয়া থেকে আমরা আমদানি করি 1160 মেগাওয়াট বিদ্যুৎ, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওয়াই ইরান ইজ হেয়ার স্পেশালি বাংলাদেশের সাথে? ডেফিনেটলি বিকজ এই ব্লকে চায়না যদি কোনো প্রবলেম ফেস করে, ডেফিনেটলি ইরান বসে থাকবে না। যেহেতু চায়না ইরানের সবচেয়ে ক্রিটিক্যাল সময়গুলোতে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, রাশিয়া তো আছে, রাশিয়ার কথা না বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি কোনো এই ইন্দো প্যাসিফিক বলি, বঙ্গোপসাগরের বলি, তাহলে কিন্তু সেখানে চায়নাও কিন্তু চলে আসবে ইরানের সাথে, ইরান কিন্তু চায়নার সাথে চলে আসবে। এখন চায়না কি চায়? স্পেশালি চায়না চায় হচ্ছে যে এই চায়না মায়ানমার ইকোনমিক যে করিডোর আছে, সেটার মাধ্যমে পশ্চিম এশিয়া ঢুকতে, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। দেখেন চায়না কি করেছে, চায়না 2023 সালে পদ্মা সেতু, তারপর হচ্ছে পেকোয়া বিএনএ সামরিক ঘাঁটি তৈরিতে বাংলাদেশকে কিন্তু সাহায্য করেছে, দ্যাট মিনস বিনিয়োগ করেছে। তারপর যদি আমি একটা কথা বলতে চাই চায়নার আর কি আছে, সেটা হচ্ছে যে পায়রা গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, সেটাও কিন্তু চায়নার বিনিয়োগ আছে এখানে। So it's been very important aspect for us, especially in terms of having China in our country in terms of investment. এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি বিশ্বাস করি। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়াও কিন্তু আমাদের সাথে অনেক তাদের বাণিজ্য রয়েছে। ইন্ডিয়া থেকে আমরা কাঁচামাল নিই, ইন্ডিয়া থেকে আমরা ফ্রুটস নেই, অনেক আইটেমসই আমরা কিন্তু নেই। এখন এইখানে বাংলাদেশের কি আসলে আদৌ কি মানে সম্ভব এটা যে নন অ্যালাইন থাকা? আমার কাছে মনে হয় না। উই হ্যাভ টু ব্যালেন্স উইথ অল পার্টনার্স। যেমন ধরেন ইরানের সাথে কিন্তু আমাদের যে ফুয়েল আছে, হরমুজ প্রণালী দিয়ে আমাদের ফুয়েল আসে 80%, ইরানকে আমরা ডেনাই করতে পারি না। ইরানের সাথে আমাদের কিন্তু জিও পলিটিক্যালি একটা সম্পর্ক আছে, কিন্তু এর চেয়েও বেশি যেটা আমি মনে করি, এই ব্লক ইরান এবং চায়না যে ব্লক, যেখানে চায়না থাকবে সেখানে ডেফিনেটলি ইরান থাকবে, এবং উত্তর কোরিয়া নানলেস বলতে হয় না যে উত্তর কোরিয়া চায়না যেভাবে চাবে উত্তর কোরিয়া সেভাবেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে, সেটাও একটা ব্যাপার আছে। এখন বাংলাদেশ চায়না ভারতের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই, যে দুইটি কথা আছে। একটা হচ্ছে চায়নার ক্ষেত্রে হচ্ছে স্ট্রিং অফ পার্লস, এই একটি কৌশল, আর ইন্ডিয়ার হচ্ছে নেকলেস অফ ডায়মন্ড, এই একটি কৌশল। এই কৌশলের দ্বারা বঙ্গোপসাগরে দুই দেশকে চাপে রাখতে চায়, এবং তাছাড়া কোয়াড আছে, আর এদিকে তো এই ব্লকে চায়না এবং ইরান আছে। সেখানে বাংলাদেশ কিন্তু নেক্সট 2-3 বছরে কিন্তু খুব ভাইটাল একটি দেশ হতে যাচ্ছে জিওপলিটিক্যালি। সেটা আমি খারাপ ভাবেই দেখি না, আমি খুব ভালোভাবেই দেখি। যদি আমরা ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় যে ইট উইল বি বেটার ফর আস, স্পেশালি টু সাস্টেইন ইট উইথ মোর। একটা শঙ্কার কথা বলি, এটা কিভাবে বলবো আমি, তারপর আমি বলি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের সাথে ইন্ডিয়ার কিন্তু 22 কিলোমিটারের একটি করিডোর আছে, শিলিগুড়ি করিডোর। চায়না খুব করে চাবে এই শিলিগুড়ি করিডোর যদি কখনো বন্ধ করা যায়। সেটা বন্ধ করলে কি হবে? সেটা বন্ধ করলে ইন্ডিয়ার যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটা খুবই টাফ হবে, ইন্ডিয়ার জন্য মারাত্মক হুমকি। যদিও এটা ইম্পসিবল মনে হয় আমার কাছে, কিন্তু চায়না এটা কিন্তু চাবে না, সেটা আমার কাছে মনে হয় না। চায়না খুব করে চাইবে যে বাংলাদেশ এবং নেপাল যেন একটা করিডোর হয়, যাতে করে চায়না আরো বেশি করে এই অঞ্চলটাতে প্রভাব বিস্তার করতে পারে। ইন দ্য মিন টাইম সেম ভারতও চাইবে বাংলাদেশ যেন চায়নার উপর নির্ভরশীল না হয়। সো এই ক্রিটিক্যাল জিও পলিটিক্সের সমীকরণে আমি একটি কথাই মনে করি, আগামী 2-3 বছর খুব ক্রিটিক্যাল একটা জিও পলিটিক্স সমীকরণ আমরা বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিক সাগরকে ঘিরে দেখতে পারবো।
and thank you so much for having with me. Assalamu alaikum to all.